মাস্টারমশাই, মাস্টারমশাই! ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকলো ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধরবাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সব সময়ই কাজের চাপ। সামনের সপ্তাহেই ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনে গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হলধরবাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে জিজ্ঞেস করলেন, কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁফাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাচুমাচু করে বলল, নতুন ছেলেটা। এটুকু বলেই থেমে গেল ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগালো হলধরবাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তুলল ইসমাইল। বলল, ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে উঠেন হলধরবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে যাবো মাস্টারমশাই যে ও ওখানেই ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম, হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলা বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও যে ভেতরে ঢুকে গেল, এখনো বেরিয়ে আসেনি। হলধরবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন এই বিল্ডিংটায় ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখীর ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল, এখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধরবাবু। তারপর বছরখানেক এই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে না। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকেই যতবার এই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে একটা না একটা অঘটন ঘটেছে। দোতলা অব্দি তো কেউ পৌঁছতেই পারেনি। শেষ অব্দি ভুতুরে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাসে 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছেন। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটা বড় দুরন্ত, কিন্তু এই কদিনে তো ছেলেটাকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতুরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়। নাহলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুল খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালে তো ছেলেরা ওর মাঠে খেলা করে। ওই ছেলেটি সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেপুলেগুলো বড্ড পেয়ারা। আর দেরি না করে ইসমাইলের সাথেই ওইদিকে পা বাড়ালেন হলধরবাবু। অন্য ছেলেরা সব কাচুমাচু মুখে দাঁড়িয়ে রয়েছে। হলধরবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে এগোতে থমকে গেলেন। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল এই বিল্ডিংয়ে। ঘরের জিনিসপত্র বের করে আনবে বলল, কিন্তু কি হলো, সবার চোখের সামনেই সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মারা গেল।
ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়। খানিক পিছিয়ে এলেন হলধরবাবু। যা তো, স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয় যা। হলধরবাবু ছাড়াও আরও দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধরবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছোট লাগালো। হলধরবাবু হাঁক পারলেন, রামদিনকেও ডাকবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন, পেটানো চেহারা, ভয়েরও খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই দরকার। ছেলেটা ভেতরে কি করছে কে জানে। সারা শব্দ তো নেই, মরে ফরে গেল নাকি? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে উঠলেন হলধরবাবু। আরে, ভূতের মতো দুম করে ছেলে উদয় হলো কোত্থেকে? এখনো তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে। কোনো প্রতিবাদ করতে পারলেন না হলধরবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার ব্যাখ্যা দিলেন তাকে। ছেলেটা সম্পূর্ণ পড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগে সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে উঠল হলধরবাবুর। এত বছর পরেও যেন ভয়ে শিউরে উঠলেন তিনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটা কি হাসতে দেখিয়ে মাথায় আগুন জ্বলে গেল হলধরবাবুর। মাঝখাই গলায় জিজ্ঞেস করলেন, হাসির কি হলো? ছেলেটা তার পুলোপারটা খুলে ফেলল। দেখুন তো স্যার, এর থেকেও বেশি পুড়েছিল কি? চমকে উঠলেন হলধরবাবু। কি বিভৎস হবে পোড়া শরীরের বাম দিকটা। তো সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও কোথায় বাজ পড়ল। ভয় হাত পা ঠান্ডা হয়ে এলো হলধরবাবু। উনি পেছন দিকে জোরে ছুটতে লাগলেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবু জিজ্ঞেস করলেন, ছেলেরা কি বলল? কিছুই তো বুঝতে পারলাম না। কি ঢুকেছে ভূতের বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বললেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভূতের বিল্ডিংয়ে ঢুকেছে। কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন, ওর ঠাকুমা তো অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম। ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে কি না বুঝতে পারছি না। আকাশে এমন মেঘ করেছে, এখনো খেলা খেললেই হবে, উঠতে বসতে হবে না। এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হই হই করিয়ে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে ভুল, কিন্তু হলধরবাবু একটু আগে নিজেরা দেখেছেন, তা বলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাসও করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের থেকে পা বাড়লেন হলধরবাবু। মনে মনে ঠিক করে ফেললেন, ছুটি না পেলেও কাল সকালে মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি রয়েছে তার। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছে ট্রান্সফার নেওয়ার চেষ্টাটাই করতে হবে তাকে।